সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তো আমরা আগে আমাদের আলোচ্য বিষয়টা জেনে নিই যে আজকে আমরা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বের ক্লাসে টিস্যু নিয়ে আলোচনা করছিলাম, আজ আমরা আলোচনা করব টিস্যুতন্ত্র। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা চলে যাই যে টিস্যুতন্ত্র কী বা কাকে বলে আমাদের জানতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে বহুকোষী উন্নত উদ্ভিদ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষগুলো সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে টিস্যু গঠন করে। আমরা যখন এর পূর্বের ক্লাসে টিস্যু নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা জানছিলাম যে একাধিক কোষ নিয়ে গঠিত হয় টিস্যু। এই টিস্যুগুলো আবার উদ্ভিদে একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে। তাহলে আমরা কি জানলাম যে বহুকোষী যে উন্নত উদ্ভিদ অসংখ্য কোষ দিয়ে গঠিত, এটা তো আমরা সবাই জানি। প্রত্যেকটা জীবদেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। তো এখানে যেহেতু উদ্ভিদ বিজ্ঞান, আমরা জীববিজ্ঞান প্রথম পত্র, সেই টিস্যুতন্ত্র যেটা আমরা দেখছি সেটা সাধারণত উদ্ভিদের টিস্যুতন্ত্র আর কি। তো আমরা জানি যে বহুকোষী উন্নত উদ্ভিদ অসংখ্য কোষে দিয়ে গঠিত। এই কোষগুলো সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে আবার কী হয়, টিস্যু গঠন করে। আবার টিস্যুগুলো উদ্ভিদ এক একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করে। এই টিস্যুগুলো যেমন আমরা বলতে পারি যে খাদ্য তৈরিতে মেসোফিল টিস্যু, খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু, খাদ্য সঞ্চয়ে প্যারেনকাইমাল টিস্যু, এগুলো বিশেষ ভূমিকা পালন করে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা জানলাম যে টিস্যুগুলো উদ্ভিদের একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, বিভিন্ন প্রকার কাজ সম্পন্ন করে থাকে। এরূপ টিস্যু সমষ্টিকে আমরা বলবো টিস্যুতন্ত্র। প্রিয় বন্ধুরা, তাহলে কি বললাম টিস্যুতন্ত্র, আমি আরও একবার বলছি, ভালো করে খেয়াল করো যে আমরা টিস্যুতন্ত্র কি। তো আমরা সবাই জানি যে উন্নত উদ্ভিদ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষগুলো সুনির্দিষ্ট কাজের জন্য মিলিত হয়ে আবার টিস্যু গঠন করে। এই টিস্যুগুলো আবার উদ্ভিদে এক একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করে থাকে। যেমন আমরা বলতে পারি যে খাদ্য তৈরিতে মেসোফিল টিস্যু, খাদ্য পরিবহনে ভাস্কুলার টিস্যু, খাদ্য সঞ্চয়ে প্যারেনকাইমাল টিস্যু, এই টিস্যুগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরূপ টিস্যু সমষ্টিকে আমরা বলতে পারি টিস্যুতন্ত্র। এরূপ টিস্যু সমষ্টিকে আমরা বলবো টিস্যুতন্ত্র। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে টিস্যুতন্ত্র কি। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতায় বা বিভিন্ন ধরনের টিস্যুতন্ত্রে দেখা যায়, যে মূলে, কাণ্ডে বা পাতায়। প্রিয় বন্ধুরা, এবার আমরা টিস্যুতন্ত্রকে অর্থাৎ টিস্যুতন্ত্রের প্রকারভেদ যেটা আমরা ভাগ করব কয়েকটি টিস্যুতন্ত্র আবার কয়েকটি ভাগে বিভক্ত। তো মূলত টিস্যুতন্ত্রকে সাধারণত 3টে ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটি হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটি হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। কি বললাম যে টিস্যুতন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, একটি হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটি হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা দেখি টিস্যুতন্ত্র প্রকারভেদ যদি প্রধানত 3 ভাগে, আমরা যদি একটি দেখি এপিডার্মাল টিস্যুতন্ত্র, 2 নম্বর হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, 3 নম্বর হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। প্রিয় বন্ধুরা,
তাহলে টিস্যুতন্ত্র প্রধানত তিন প্রকার: এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র ও ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই এপিডার্মাল টিস্যুতন্ত্র আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিডার্মিস, এক নম্বরে যদি আমরা দেখি এপিডার্মিস, দুই নম্বর হচ্ছে এপিডার্মাল রন্ধ্র, আর তিন নম্বরে আমরা বলতে পারি এপিডার্মাল উপবৃদ্ধি। কি বললাম যে এপিডার্মাল টিস্যুতন্ত্র তিন প্রকার। একটি হচ্ছে এপিডার্মিস, দুই নম্বর আমরা বলতে পারি এপিডার্মাল রন্ধ্র, তিন নম্বর হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। এবার আসি আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র দুই প্রকার, একে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা বলতে পারি যে বহিঃস্থলীয় অঞ্চল, আর আরেকটা বলতে পারি যে অন্তঃস্থলীয় অঞ্চল। একটি হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, আর একটি হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। এরপর ভাস্কুলার টিস্যুতন্ত্রকে যদি আমরা দেখি, একে আরও তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংযুক্ত, দুই নম্বরে আমরা বলতে পারি কেন্দ্রীয় বা কেন্দ্রিক, আর তিন নম্বরে আমরা বলতে পারি ওরীয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা টিস্যুতন্ত্র প্রধানত যেটা ভাগ করছি, যে প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি টিস্যুতন্ত্রকে। একটি হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই এপিডার্মাল টিস্যুতন্ত্র আবার তিন ভাগে বিভক্ত। একটি হচ্ছে এপিডার্মিস, এপিডার্মাল রন্ধ্র, এপিডার্মাল উপবৃদ্ধি। গ্রাউন্ড টিস্যুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত: বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। ভাস্কুলার টিস্যুতন্ত্র আবার তিনটি ভাগে বিভক্ত: সংযুক্ত, কেন্দ্রীয়, ওরীয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা টিস্যুতন্ত্রের প্রকারভেদটা দেখলাম। আমরা মূলত ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। এই যে তিন প্রকার টিস্যুতন্ত্র দেখলাম, এই তিন প্রকার টিস্যুতন্ত্রের মধ্যে আমরা আজকে ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, খেয়াল করো যে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে এবার আমরা জানবো যে ভাস্কুলার টিস্যুতন্ত্রটা কি। এই ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র, আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্রকে পরিবহন টিস্যুতন্ত্র বলতে পারি। প্রিয় বন্ধুরা, ভাস্কুলার বান্ডেলের সমন্বয়ে টিস্যুতন্ত্র, মানে ভাস্কুলার বান্ডেলের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে আমরা বলতে পারি ভাস্কুলার টিস্যুতন্ত্র। কি বললাম যে ভাস্কুলার বান্ডেলের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। জাইলেম ও ফ্লোয়েম নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত হয়। অর্থাৎ জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে সাধারণত এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। জাইলেম ও ফ্লোয়েম পৃথকভাবে বা একসাথে থাকতেও পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, আবার না থাকতেও পারে। প্রিয় বন্ধুরা, প্রতিটি জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু মিলিত হয়ে বা পৃথক একটি ভাস্কুলার বান্ডেল গঠন করে। এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল নিয়ে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। প্রিয় বন্ধুরা, খেয়াল করো যে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা দেখছি, ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা, যে আমরা জানি ভাস্কুলার টিস্যুতন্ত্র, তাহলে কি জানলাম যে ভাস্কুলার বান্ডেলের সমন্বয় গঠিত হচ্ছে এই ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র। সাধারণত জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হচ্ছে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে অবস্থান করতে পারে, আবার একসাথেও থাকতে পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, আবার না থাকতেও পারে। প্রিয় বন্ধুরা, তাহলে প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে বা পৃথক একটি ভাস্কুলার বান্ডেল গঠন করে। এরা মিলিতভাবে ভাস্কুলার বান্ডেল গঠন করতে পারে, আবার পৃথক ভাস্কুলার বান্ডেল গঠন করতে পারে। এই এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল নিয়ে সাধারণত ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে ভাস্কুলার টিস্যুতন্ত্রটা কি, যে এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল নিয়ে সাধারণত ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। আর ভাস্কুলার বান্ডেল গঠিত হয় কিভাবে? জাইলেম ও ফ্লোয়েম
টিস্যু নিয়ে সাধারণত এই টিস্যু তন্ত্র গঠিত হয়, অর্থাৎ ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠিত হয়। আর এই ভাস্কুলার বান্ডেলের সমন্বয় এক বা একাধিক ভাস্কুলার বান্ডেল নিয়ে আমাদের গঠিত হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে ভাস্কুলার টিস্যু তন্ত্র কী। তো এখানে যেহেতু জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু নিয়ে যেহেতু ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠিত, তো জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু সম্পর্কে আমরা জানবো যে জাইলেম টিস্যু সাধারণত কী কী কোষ নিয়ে গঠিত। আমরা যদি জাইলেম টিস্যু দেখি সেক্ষেত্রে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা, সাধারণত এই 4 প্রকার কোষ নিয়ে জাইলেম টিস্যু গঠিত। কী কী? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা নিয়ে সাধারণত জাইলেম টিস্যু গঠিত হয়। প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখব যে ফ্লোয়েম টিস্যু কীভাবে গঠিত হয়, কী কী কোষ থাকছে। ফ্লোয়েম টিস্যু যদি আমরা দেখি সেটা হচ্ছে সিগনাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা, এই 4 প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। কী কী? যে সিগনাল, সঙ্গী কোষ, প্যারেনকাইমা, হ্যাঁ, আর ফ্লোয়েম ফাইবার, এই 4 প্রকার কোষ নিয়ে বা কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এবার জানবো যে ভাস্কুলার বান্ডেলটা কি। আমরা যেহেতু দেখছিলাম যে ভাস্কুলার বান্ডেলের সমন্বয়ে গঠিত হচ্ছে ভাস্কুলার টিস্যু তন্ত্র, তাহলে ভাস্কুলার বান্ডেলটা কি সেটা আমরা এবার দেখব। প্রিয় বন্ধুরা, তোমরা খেয়াল করো যে ভাস্কুলার বান্ডেল, উদ্ভিদে যে টিস্যু খাদ্যের কাঁচামাল। প্রিয় বন্ধুরা খেয়াল করো, উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল, যেমন পানি, খনিজ লবণ ইত্যাদি ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে, তাকে পরিবহন টিস্যু বলে বা ভাস্কুলার বান্ডেল বলে। কি বললাম? ভাস্কুলার বান্ডেল যা, সেটা হচ্ছে পরিবহন টিস্যু গুচ্ছ। আমরা যেটা বান্ডেল ভাস্কুলার বান্ডেল বলতে পারি সেটাকে পরিবহন টিস্যু গুচ্ছ বলতে পারি। সুতরাং তাহলে আমরা ভাস্কুলার বান্ডেলটা সম্পর্কে জানলাম যে উদ্ভিদ দিয়ে যে টিস্যু খাদ্যের কাঁচামাল, যেমন খাদ্য তৈরি করতে যে কাঁচামালের প্রয়োজন হয়, যেমন পানি, খনিজ লবণ, এগুলো খাদ্য তৈরি করতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এবং তৈরিকৃত খাদ্য, উদ্ভিদ যে পাতায় খাদ্য তৈরি করে বা সবুজাংশে যে খাদ্য তৈরি করে, সেই তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে, তাকে পরিবহন টিস্যু বলে। জাইলেম, প্রিয় বন্ধুরা, আমরা জাইলেম ও ফ্লোয়েম নিয়ে যে আলোচনা যেটা জানছি, যে জাইলেম টিস্যু সাধারণত মূল হতে পানি, খনিজ লবণ পরিবহন করে পাতায় নিয়ে যায়। আর পাতায় তৈরিকৃত খাদ্য ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের বিভিন্ন সজীব অংশে বহন করে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, তাহলে কি শিখলাম? খুব সহজ একটা জিনিস। এখানে খেয়াল করো যে ভাস্কুলার বান্ডেলের কথাটা আমরা বলছি যে উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল, উদ্ভিদ দেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল, খাদ্যের কাঁচামাল বলতে কোনটা বোঝাচ্ছি? যে পানি বা খনিজ লবণ এগুলা, হ্যাঁ, এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে থাকে, তাকে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বলে থাকে। যেমন জাইলেম টিস্যু কী কাজ করে? যে মূল হতে পানিটা বহন করে পাতায় নিয়ে যায়। আর ফ্লোয়েম টিস্যুটা কী কাজ করে? যে পাতায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন সজীবাংশে বহন করে নিয়ে যায়। তাহলে এই জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছকেই আমরা একত্রে ভাস্কুলার বান্ডেল বলে থাকি। তাহলে প্রিয় বন্ধুরা, খুব সহজ একটা জিনিস, ভাস্কুলার বান্ডেলটা আমরা যদি এক কথায় বলে থাকি তাহলে সেটা হচ্ছে জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছকে একত্রে আমরা ভাস্কুলার বান্ডেল, জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছকে একত্রে আমরা ভাস্কুলার বান্ডেল বলে থাকি। প্রিয় বন্ধুরা, খুব সহজ হয়ে গেল যে ভাস্কুলার বান্ডেলটা কি, যে জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু গুচ্ছকে আমরা একত্রে ভাস্কুলার বান্ডেল বলে থাকি।
প্রিয় বন্ধুরা, এখানে তোমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছ, খেয়াল করো এই চিত্রগুলা। হ্যাঁ, এই চিত্র নিয়ে আমরা যে এখানে যে বিভিন্ন প্রকার এই ভাস্কুলার বান্ডেল প্রকারভেদ এখানে সাধারণত দেখানো হয়েছে, আমরা খেয়াল করব। তো আমরা ভাস্কুলার বান্ডেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, যেটা আমরা পরিমাণ টিস্যুকোষ, যে জাইলেম ও ফ্লোয়েম এর পারস্পরিক অবস্থানের ভিত্তিতে, জাইলেম ও ফ্লোয়েম এর পারস্পরিক অবস্থানের ভিত্তিতে ভাস্কুলার বা পরিবহন টিস্যুকোষকে আবার তিন ভাগে ভাগ করা যায়। আমরা আগে দেখছিলাম যে ভাস্কুলার টিস্যু থেকে তিন ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে কেন্দ্রিক, একটা হচ্ছে সংযুক্ত, আর একটা হচ্ছে ওরীয়। তো আমরা এখানে এর প্রকারভেদটা একটু খেয়াল করি। যে প্রথমে আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা আমরা দেখছিলাম, ভাস্কুলার টিস্যুতন্ত্র, এই ভাস্কুলার টিস্যুতন্ত্রকে সাধারণত কয় ভাগে ভাগ করছিলাম? তিন ভাগে। একটা হচ্ছে ওরীয়, আর একটা হচ্ছে 2 নম্বর যদি আমি বলতে পারি সেটা একটা সংযুক্ত, আর একটা যদি বলতে পারি সেটা হচ্ছে কেন্দ্রিক। 3 নম্বর হচ্ছে কেন্দ্রিক। প্রিয় বন্ধুরা, তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্রকে আমরা জাইলেম এবং ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের ভিত্তিতে তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওরীয়, একটা হচ্ছে সংযুক্ত, আর একটা হচ্ছে কেন্দ্রিক। এই ওরীয়কে সাধারণত আবার দুই ভাগে ভাগ করা যায়। ওরীয় না, সংযুক্তকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। কি বললাম? একে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সংযুক্তকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। হ্যাঁ, এই সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। কেন্দ্রিককে সাধারণত আবার দুই ভাগে ভাগ করা যায়। আমরা কেন্দ্রিকটা দেখলাম, কেন্দ্রিককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, যেটা হাইড্রোসেন্ট্রিক। আর একটা হচ্ছে এটা বলতে পারো লেপ্টোসেন্ট্রিক। বা ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্রকে আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করছি। খেয়াল করো যে ভাস্কুলার টিস্যুতন্ত্র সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে ওরীয়, একটা সংযুক্ত, একটা হচ্ছে কেন্দ্রিক। সংযুক্তকে প্রথম আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এই সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। এটা সংযুক্ত চলে গেল। আর কেন্দ্রিককে আবার সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হাইড্রোকেন্দ্রিক বা জাইলেম কেন্দ্রিক, আর হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা এটা হাইড্রোসেন্ট্রিক, যেটা জাইলেম কেন্দ্রিক, আর লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা, এটাকে যে আমরা ভাগ করছি, হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল যেটা, এই সম্পর্কে এবার আমরা একটু জানব। প্রিয় বন্ধুরা, তোমরা চিত্র খেয়াল করো। তাহলে ওরীয় কী বলতেছি? ওরীয়, হ্যাঁ, ওরীয় হচ্ছে যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করে। কি বললাম? যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের ওপর পর্যায়ক্রমে সাজানো থাকে, তাকে ওরীয় ভাস্কুলার বান্ডেল বলে।
প্রিয় বন্ধুরা কী বললাম খেয়াল করো, যে ওরিও ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করে এবং ভিন্ন ব্যাসার্ধের ওপর পর্যায়ক্রমে সাজানো থাকে, তাকে ওরিও ভাস্কুলার বান্ডেল বলে। উদ্ভিদের সাধারণত মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। প্রিয় বন্ধুরা, আমরা তাহলে ওরিওটা জানলাম। ওরিওটা আমি আরেকবার বলছি, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করবে। এখানে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু পৃথকভাবে বান্ডেল গঠন করবে এবং ভিন্ন ব্যাসার্ধের ওপর পর্যায়ক্রমে সাজানো থাকবে, তাকে সাধারণত ওরিও ভাস্কুলার বান্ডেল বলে। যেমন উদ্ভিদের মূলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়। এবার আমরা সংযুক্তটা দেখি। সংযুক্ত, যে ভাস্কুলার বান্ডেলে একই সাথে জাইলেম ও ফ্লোয়েম উপস্থিত থাকে। সহজ জিনিস, যে ভাস্কুলার বান্ডেলে একই সাথে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু উপস্থিত থাকে, তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হয়। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দুই ধরনের, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আমরা সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলটা একটু খেয়াল করি। সমপার্শ্বীয় কি? যে ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করে। খেয়াল করে, এখানে আমরা এই সমপার্শ্বীয় একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রটা, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধে, দেখো এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, অর্থাৎ একই ব্যাসার্ধে এখানে হ্যাঁ অবস্থান করছে, তাকে সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আমরা বলে থাকি। এবং এখানে ক্যাম্বিয়ানের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই প্রকার। ক্যাম্বিয়ান নামক এক ধরনের ভাজক টিস্যুর উপস্থিতি বা অনুপস্থিতি এর উপর ভিত্তি করে একে অর্থাৎ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। তোমার চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, এটা হচ্ছে বদ্ধ। সংযুক্তটা কি? মানে সংযুক্ত যেটা, সংযুক্তর ভিতরে কি বললাম, সংযুক্তর ভিতরে সমপার্শ্বীয় আমরা দেখলাম। হ্যাঁ, সমপার্শ্বীয়। এবার মুক্ত বদ্ধটা, এটা কিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে? এটা হচ্ছে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যুর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আবার দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। এখন মুক্ত সমপার্শ্বীয়টা কি আমরা দেখব, যে জাইলেম ও ফ্লোয়েম এর মাঝখানে ক্যাম্বিয়ান ভাজক টিস্যু থাকে, ক্যাম্বিয়ান নামক ভাজক টিস্যু থাকে। খেয়াল করো, এটা হচ্ছে, প্রিয় বন্ধুরা তোমার চিত্র খেয়াল করো, যে এটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু আর এটা হচ্ছে জাইলেম টিস্যু। হ্যাঁ, একই ব্যাসার্ধে অবস্থান করছে যেটা আমরা দেখলাম, এবং এর মাঝখানে যে ক্যাম্বিয়ান নামক ভাজক টিস্যু বিদ্যমান। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম, যে ফ্লোয়েম এবং জাইলেম যেটা, এর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু উপস্থিত থাকে। এই যে সেটা, তাকে আমরা মুক্ত সমপার্শ্বীয় বলি। আর বদ্ধ সমপার্শ্বীয়টা হচ্ছে এর মাঝখানে কোনো কি ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু অনুপস্থিত, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে কোনো ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে না। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা মুক্ত সমপার্শ্বীয় বদ্ধ সমপার্শ্বীয়টা কি এটা দেখলাম। হ্যাঁ, এরপর আমরা দেখব যে সমদ্বিপার্শ্ব। তোমরা এই চিত্রটা দেখো, এটা হচ্ছে সমদ্বিপার্শ্ব বান্ডেল। যেটা এখানে কি বলছে, চিত্রটা বুঝলে খুব সহজে তোমরা এই প্রকারটা আলোচনা করতে পারবে। সমদ্বিপার্শ্ব খেয়াল করো, যখন কোনো সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের বাইরে ও ভিতরে দিকে ফ্লোয়েম, বাইরের দিকে ফ্লোয়েম, ভিতরের দিকে ফ্লোয়েম, এবং মাঝখানে ক্যাম্বিয়াম, মাঝখানে জাইলেম কি বললাম,
যখন কোনো সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের বাইরে ও ভিতরের দিকে ফ্লোয়েম টিস্যু, বাইরের দিকে ভিতরের দিকে ফ্লোয়েম টিস্যু, কিন্তু দুই টিস্যুর মাঝখানে জাইলেম টিস্যু, এবং জাইলেম এর উভয় পাশে ক্যাম্বিয়াম থাকে, জাইলেমের উভয় পাশে ক্যাম্বিয়াম, তখন তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। খুব সহজে প্রিয় বন্ধুরা, তোমার চিত্রের সাথে মিলিয়ে নাও, আমি যেটা বলছি চিত্রের সাথে মিলিয়ে নাও। দেখো যে যখন কোনো সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের বাইরে, এটা বাইরের দিকে মনে করো, এটা ভিতরের দিকে, বাইরে এবং ভিতরের দিকে ফ্লোয়েম এবং মাঝখানে জাইলেম টিস্যু থাকে, এবং জাইলেম টিস্যু উভয় পাশে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে, হ্যাঁ, তখন তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। তাহলে বাইরের ফ্লোয়েমকে বহি ফ্লোয়েম, ভিতরের ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম, বাইরের যে সেটা একটা ক্যাম্বিয়াম, বহি ক্যাম্বিয়াম, এবং ভিতরে অন্তঃক্যাম্বিয়াম বলে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলটা আমরা কি সেটা জানলাম। এরপর আমরা কেন্দ্রিকটা দেখে চলে আসি। কেন্দ্রিকটা কি? যে ভাস্কুলার বান্ডেলের জাইলেম ও ফ্লোয়েম এর যে কোনো একটি কেন্দ্রে অবস্থান করে, আরেকটি বাইরে। খুব সহজ, আমি আবারও বলছি, খেয়াল করে, যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু, জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যে যে কোনো একটি কেন্দ্রে থাকবে, আরেকটি বাইরে থাকবে। একটি কেন্দ্রে থাকবে, অপরটি বাইরে থাকবে বলতে তাকে ওই কেন্দ্রে যারা থাকবে সেই কেন্দ্রকে বেষ্টন করে রাখবে, হ্যাঁ, সে সম্পূর্ণভাবে বেষ্টিত থাকে যে ভাস্কুলার বান্ডেল, তাকে সাধারণত আমরা কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডেল বলে থাকি। এই কেন্দ্রীয় বা কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল আবার দুই প্রকার, খেয়াল করো। একটা হচ্ছে হ্যাডোসেন্ট্রিক, একটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তোমার চিত্র দেখে এখানে বুঝতে হবে। হ্যাডোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। অর্থাৎ যে ভাস্কুলার বান্ডেলে জাইলেম কেন্দ্রে অবস্থান করে, জাইলেম টিস্যু কেন্দ্রে, এবং ফ্লোয়েম টিস্যু তার বাইরে চারিপাশে, হ্যাঁ, এটা কি মানে সম্পূর্ণভাবে বেষ্টিত, তাকে আমরা জাইলেম কেন্দ্রিক বা হ্যাডোসেন্ট্রিক। ফ্লোয়েম মানে যে ভাস্কুলার বান্ডেল, যেটা যে কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডেল যেটা আমরা বললাম, হ্যাঁ, কী বলা যেতে পারে, যে মাঝখানে ফ্লোয়েম অবস্থান করবে এবং তার চারপাশে সাধারণত জাইলেম দ্বারা আবৃত অবস্থা থাকবে বা বেষ্টিত অবস্থা থাকবে, তাকে আমরা সাধারণত লেপ্টোসেন্ট্রিক বা কি ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম কেন্দ্রে থাকলে ফ্লোয়েম কেন্দ্রিক, সহজ কথা, আর জাইলেম কেন্দ্রে থাকলে জাইলেম কেন্দ্রিক। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা ভাস্কুলার বান্ডেল যেটা, তার যে ভাস্কুলার বান্ডেল টিস্যু বা ভাস্কুলার টিস্যুতন্ত্র যেটা, এটাকে কিন্তু আমরা আবার এইটা দেখলাম, প্রকারভেদটা দেখলাম। প্রিয় বন্ধুরা, এবার আমরা সাধারণত ভাস্কুলার বান্ডেল কী কাজ করে, কাজ সম্পর্কে একটু জানবো। খুব সহজ এর কাজটা আমরা জানি, যে আমরা ভাস্কুলার বান্ডেল কাজ, যে জাইলেম টিস্যু ও ফ্লোয়েম যেটা, এর দুই ধরনের কাজ করে। জাইলেম টিস্যুর কাজ কী করে, যে উদ্ভিদের বিভিন্ন অংশে পানি বা দ্রবীভূত রস বহন করে, খনিজ লবণ বহন করে নিয়ে যায়, জাইলেম টিস্যুর কাজ। আর ফ্লোয়েম টিস্যুর কাজটা কী বললো, যে ফ্লোয়েম টিস্যুটা কি, যে পাতায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে বা উদ্ভিদের বিভিন্ন সজীব অংশে বহন করে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, তাহলে খুব জাইলেম টিস্যুর কাজ খুব সহজ। ফ্লোয়েম টিস্যু, জাইলেম টিস্যু হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদানগুলো যেগুলো, সেগুলো কী কাজ করে, যে প্রয়োজনীয় কাঁচামাল, রাসায়নিক উপাদান প্রয়োজনীয় কাঁচামাল এটা বহন করে উদ্ভিদের পাতায় নিয়ে যায়। আর ফ্লোয়েম টিস্যুর কাজটা হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য সেটা বহন করে উদ্ভিদের বিভিন্ন সজীব অংশে বহন করে নিয়ে যায়। আরেকটি কাজ হচ্ছে জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যু সম্মিলিতভাবে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে থাকে। সম্মিলিতভাবে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু সম্মিলিতভাবে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে থাকে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আজ সাধারণত টিস্যুতন্ত্র যেটা নিয়ে আলোচনা করছি, টিস্যুতন্ত্রের প্রধানত যে তিন ভাগে ভাগ করছি, এই টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আজকে আলোচনা করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা বাসায় চিত্রগুলো সুন্দরভাবে অঙ্কন করবে এবং চিত্রগুলো বুঝে সহজে পড়বে, তাহলে খুব সহজেই পড়তে পারবে, হ্যাঁ, বুঝতে পারবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।